সেই 1771 সালে অর্থাৎ ব্রিটিশ শাসন, ভালো করে তখনও জাঁকিয়েও বসতে পারেনি দেশে ব্রিটিশরা। পলাশির যুদ্ধের পরে তখনও 30টা বছরও কাটেনি। বিক্ষোভে প্রতিবাদে ফেটে পড়েছিল বাংলার সন্ন্যাসী সমাজ। সন্ন্যাসী বিদ্রোহ দেশকে পথ দেখিয়েছিল। সেই বিদ্রোহ 100 বছর পরেও সেই বিদ্রোহের কথা লিখে রচিত আনন্দমঠ উপন্যাস স্বাধীনতা সংগ্রামকে শক্তি জুগিয়েছিল। বন্দে মাতরম বাংলার, ভারতে ঘরে ঘরে মানুষের মুখের ধ্বনি হয়ে উঠেছিল, অন্তরের আহ্বান হয়ে উঠেছিল। আর ওই বন্দে মাতরম ধ্বনিটি শুনলেই বিদেশি শাসকের পা কাঁপত। কিন্তু এ তো গেল বিদেশি শাসকদের কথা। এদেশে স্বাধীনতার পর আজকের দিনে এমন অবস্থা কেন হবে যে সন্ন্যাসী সমাজকে বিদ্রোহ করতে হবে বা প্রতিবাদ ঘোষণা করতে হবে, তাও আবার তপ্ত রাজপথে খালি পায়ে হেঁটে মিছিল করে? কেন হচ্ছে এমন অবস্থা? কি ঘটছে কলকাতার রাজপথে এই মুহূর্তে, যা এর আগে কখনো ঘটেনি স্বাধীনতা উত্তর ভারতবর্ষে বা বাংলায়? আমার সঙ্গে সরাসরি আমাদের বেশ কয়েকজন প্রতিনিধি রয়েছেন, কিন্তু আমি চলে যাব সরাসরি সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের কাছে। এই মিছিলের সঙ্গেই ময়ূক হাঁটছে, আমার সহকর্মী ময়ূক। কি ঘটছে? যে কথাগুলো বলে আমি শুরু করলাম আজকে অনির্বাণের অগ্নিবাণের এই বিতর্ক, 1771 সন্ন্যাসীর বিদ্রোহের পর আজকে আবার এই পরিস্থিতি কেন? স্বাধীন ভারতে এই প্রথম এমন পরিস্থিতি কেন যে রাজপথে সন্ন্যাসীদের প্রতিবাদ করতে নামতে হয়েছে? অনির্বাণ, তুমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছো এবং আমার ক্যামেরা যিনি করছেন শুভ্রাংশু ঘোষ, তিনিও দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। এই যে ট্রামলাইন, এই ট্রামলাইন, সেই ট্রামলাইন দিয়ে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছে। এই মুহূর্তে আমি যে ট্রামলাইনের সামনে দাঁড়িয়ে রয়েছি, সেখান দিয়ে আগুন খেকো বাম নেতারা মিছিল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন, সুব্রত মুখার্জি মিছিল করেছেন, সুকান্ত, শুভেন্দু, দিলীপ ঘোষ সবাই মিছিল করেছেন। আজ অনির্বাণ আমি দেখাচ্ছি সাধু সন্তদের, যেদিকে তাকাবে শুধু সাধু সন্তরা রয়েছে এবং অদ্ভুত বিস্ময়ে বাড়িগুলো থেকে সবাই হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছেন যে এখানে কি হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম বহু মানুষকে হাওয়া ঘুরছে কিনা, তারা চুপ করে একটাই শুধু কথা বলেছেন, দেখতে থাকুন। আমি জানি না অনির্বাণ, এখানে অনেকে রয়েছেন ক্লান্ত হয়ে পড়েছেন, হেঁটে যাচ্ছেন খালি পা, কি অবস্থা? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনি কি সাম্প্রদায়িক? কিসের সাম্প্রদায়িক? আপনি সাম্প্রদায়িক কথাবার্তা বলেন না। জয় শ্রীরাম যে বললেন, অনেকে তো রেগে যায় জয় শ্রীরাম বললে। আমাদের ভারতবর্ষের পুরাতন হিন্দু ধর্ম সাম্প্রদায়িকতা। আপনার পকেটে অপাশপা কপার মতন টাকা আছে? কত কোটি টাকা আছে? এক পয়সা। আপনি জয় শ্রীরাম বললেন, সে আসুন আসুন সামনে আসুন। হ্যাঁ অনির্বাণ, একটা লজেন্স আছে এই সাধুর কাছে। আমি একবার দেখাচ্ছি, আস্তে আস্তে আস্তে। শাহজাহান, শেখ শাহজাহানের অস্ত্র শস্ত্র আছে আপনার কাছে? ভয় পাচ্ছেন না? ঠকঠক করে কাঁপছেন না? একদমই ভয় পাচ্ছি না। এক অন্য দৃশ্য গোটা বাংলা দেখছে। এবং অনির্বাণ, এই দেখো, একদিকে এই ছবি এবং অন্যদিকে বিবেকানন্দের মূর্তি, স্বামী বিবেকানন্দের সেই বাড়ি, পৈতৃক ভিটে, সেখানে বিপুল জনসমাগম হয়েছে, সেখানে প্রচুর মানুষ এসেছেন। আপনি তো সাধু সন্ত না ম্যাডাম, আপনি এখানে ছবি তুলছেন, আসছেন, প্রবলেম কি হয়েছে? অবশ্য কিছু নয়, এটা তো একটা তো দেখুন স্বাভিমানের ব্যাপার তো রয়েছে। স্বাভিমান? সাধুদের স্বাভিমান, তাদের সাপোর্ট করতে এসেছি। সলিডারিটির জায়গা এটা হয়ে গেছে। কি হয়েছে এত? অনির্বাণদা, আপনি যে এইভাবে আমাদের জন্য করছেন, এত করছেন, আমরা আপ্লিত, আমরা আপনার কাছে ঋণী, আপনার ঋণ আমরা শোধ করতে পারবো না। আর রিপাবলিক টিভি যেভাবে মানুষের জন্য করছে, আমরা তার ঋণ শোধ করতে পারবো না। দেখো অনির্বাণ, এখানকার মেজাজটাই আলাদা। ওনার সঙ্গে দেখা হলে বা ওনার মতো আর যারা আছে তাদেরকে প্লিজ বলে দাও যে আসলে আমরাই ঋণ শোধ করছি, এদেশে জন্মের ঋণ শোধ করছি, স্বামী বিবেকানন্দের উত্তরাধিকারের ঋণ শোধ করছি। যে পথটা দিয়ে তুমি হেঁটে যাচ্ছ ময়ূক, এই পথ দিয়েই স্বামী বিবেকানন্দ কোনোদিন হয়তো দক্ষিণেশ্বরের পথে ঠাকুরের কাছে গিয়েছেন, তার পায়ের কাছে বসে এদেশের মুক্তিপথের সন্ধান দিতে, মানুষকে মুক্তির দিশা দেখাতে। ময়ূক, একদমই তাই অনির্বাণ। মিছিল শেষ হওয়ার মুখে প্রচুর মানুষ এখানে চলে এসেছেন। কার্তিক মহারাজ সহ যারা সন্ন্যাসীরা রয়েছেন
তারা এখানে চলে এসেছেন স্বামী বিবেকানন্দের যে মূর্তি, সেই মূর্তির সামনে তার পদতলে যারা সন্ন্যাসীরা রয়েছেন তারা রয়েছেন। আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি, একবার একটু সরে যান। আরে অন্যরা ঢুকবেন না, আপনি যান, আপনি যান। একবার দেখি। হ্যাঁ দেখি লাইভ চলছে লাইভ। না আচ্ছা এখানে দেখুন না, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্বামী কার্তিক বিবেকানন্দ মহারাজ সহ ঠিক সমস্ত সাধু এখানে চলে এসেছেন। এক ঐতিহাসিক দৃশ্য। একেবারে ময়ূক স্বামী বিবেকানন্দের বাড়ি। আমার সাথে এই মুহূর্তে অনির্বাণ আমি একবার তোমাকে দেখাবো। আমার সাথে এই মুহূর্তে আমার সাথে এই মুহূর্তে পূর্ণদাস বাউল রয়েছেন। অনির্বাণ, আমার সাথে এই মুহূর্তে পূর্ণদাস বাউল রয়েছেন। পূর্ণদাস বাউল এই মিছিলকে সলিডারিটি জানাতে এখানে এসেছেন। আজকে এসছি বিশেষ করে আজকে যে প্রচার করার জন্য আজকে পূর্ণদাস, সেইটা প্রচার করার জন্য আজ যে লক্ষ্মী হিন্দুদের উপরে যে ধর্ম, হিন্দুদের উপরে যে ধর্ম, সেই ধর্ম প্রচারে যে ব্যাখ্যা হচ্ছে, সেইটা ব্যাখ্যাটা আমার খুব কষ্ট লাগে। এবং অনির্বাণ, আমি সেই ঐতিহাসিক দৃশ্য দেখানোর জন্য বলবো, এই সেই ঐতিহাসিক দৃশ্য। আমি জানি না এই দৃশ্যটা বাংলার টেলিভিশন শুধু নয়, বাংলার রাজনীতি, ভারতের রাজনীতিতে এই দৃশ্যটা অমর হয়ে থাকবে কিনা আমি জানি না। সাধু সন্তদের এই মিছিল, স্বামী বিবেকানন্দের এই মূর্তির পাদদেশে পোস্টার হাতে প্রতিবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ, সাধু সন্তদের। আমি শুভ্রাংশুকে বলবো ছবিটা দেখাতে, এই ঐতিহাসিক ছবি। একেবারেই ময়ূক স্বামী বিবেকানন্দের বাংলায়, স্বাধীন ভারতবর্ষের স্বামী বিবেকানন্দের বাংলায় এই ছবি দেখতে হবে বোধহয় আমরা কোনোদিন আশা করতে পারিনি। সাধু সন্তদের স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে এসে তার পায়ের তলে দাঁড়িয়ে আরো একবার শপথ নিতে হচ্ছে, শঙ্খনাদের মাধ্যমে নিজেদের প্রতিবাদ জানাতে হচ্ছে। এই দৃশ্য বাংলাকে দেখতে হচ্ছে। এবং সবাই এই মুহূর্তে রয়েছেন। একেবারেই বই আমি দেখতে পাচ্ছি স্বামী পরমাত্মানন্দ, স্বামী অম্বিকানন্দ, পূর্ণদাস বাউল সহ বাংলার সন্ন্যাসী সমাজের একেবারে অগ্রসরতম সাধু সন্ন্যাসীদের দেখতে পাচ্ছি। আমরা আতঙ্কিত। আজ হিন্দু সনাতন ধর্মকে যেভাবে চারিদিকে আক্রমণ করা হচ্ছে, এতে আমরা আতঙ্কিত বোধ করছি। আমাদের সবার জেগে ওঠার সময় এসে। আজকে ভারতবর্ষের যে ধর্ম সংকট, এই সংকটে বাংলার সমস্ত সাধু সন্ত এখানে উপস্থিত হয়েছেন। পুষ্পবৃষ্টি শুধু নয়, ভগবান স্বয়ং পুষ্পবৃষ্টি করেছেন। আজকে হাজার হাজার লোক সাধু সন্ন্যাসীদের যেভাবে সম্মান দিয়েছেন, আমরা চিরকৃতজ্ঞ। ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের এখানে যেহেতু প্রচুর মানুষ এসেছেন, কিন্তু স্বামীজিরা বলছেন অনির্বাণের অগ্নিবাণে আমাদের কিছু বার্তা আছে, বলতে চাই। দেখুন এখনো অনির্বাণ, দেখো এখনো তোমার সাথে কথা বলতে চান। অনির্বাণ, আমি জানি না সন্ন্যাসী বিদ্রোহ থেকেও সন্ন্যাসী আবেগ বোধহয় বেশি এখন এই মুহূর্তে। একেবারেই তাই ময়ূক। যারা কথা বলতে চান বড় হয়েছে, ওনার কথাতে আমরা সব একত্রিত হতে পেরেছি, আমরা জানাতে পেরেছি আমাদের ব্যথা, আমরা একত্রিত হয়েছি। আমি চাইছি বারবার উনি বলুক, বারবার আমরা একত্রিত হই। জয় শ্রীরাম। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যতবার এমন কথা বলবেন, যতবার বাংলার সাধু সন্ন্যাসীদের সমাজকে এভাবে অপমান করবেন, ততবার তারা একত্রিত হতে পারবেন, ততবার একত্রিত হয়ে প্রতিবাদ করতে পারবেন। কার্যত
কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদই জানিয়ে গেলেন একত্রিত সাধু সন্ন্যাসীদের কয়েকজন। বললেন ভাগ্যে শুনি বলেছিলেন তাই আমরা একত্রিত হতে পারলাম, আমাদের এই ব্যথার কথা জানাতে পারলাম যে স্বামী বিবেকানন্দের বাংলায় আজকে হিন্দু সাধু বা সন্ন্যাসীরাই সব থেকে বেশি আক্রান্ত, আতঙ্কিত। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিমলেপাড়া থেকে, সিমলা স্ট্রিট থেকে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে যেখানে এই মিছিল শেষ হলো, বাংলার সাধু সন্তদের প্রতিবাদ মিছিল, সেই মিছিলের একেবারে শেষ হওয়ার পরের ছবি। স্বামী বিবেকানন্দের পায়ে শ্রদ্ধা জানিয়ে তারা মিছিল শেষ করলেন। ময়ূক, আপাতত তোমাকে ধন্যবাদ। তবে তোমার এই ছবি, তুমি এখনো যে ছবি আমাদেরকে পাঠাচ্ছ শুভ্রাংশুর মাধ্যমে, সেই ছবি কিন্তু আমাদের স্ক্রিনে রইল। বাংলার অগণিত মানুষ, সাধারণ মানুষ যারা এই সাধু সন্ত সন্ন্যাসীদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের এই প্রতিবাদকে সমর্থন করতে, তারা এই ছবিটা দেখতে থাকবেন। বিবেকানন্দের বাংলায় সাধুদেরকে, স্বাধীন ভারতবর্ষে সাধুদেরকে রাস্তায় নামতে হয়েছে, আবার ব্রিটিশ শাসনের আমলে নয়, স্বাধীন ভারতে। বাংলায় তবে কেমন শাসন চলছে সে বিতর্কে আসবে। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। যুগে সাধু সন্ন্যাসীরা যখনই দেশের সংকট হয়েছেন পথে নেমেছে। চন্দন সাথে নিয়ে এসেছি তো প্রভু নিজে বলেছেন যে যতবার অন্যায় হবে সাধুদের পরিত্রাণের জন্য তিনি প্রতি পদে পদে আসবেন। শেষ কবে ছবি দেখেছে বাংলা? মিছিলে সারি সারি গেরুয়া বসনধারীদের দেখতে পাই আমরা আয়লা আমপানে, রেমাল আছড়ে পড়লেও আবার দেখতে পাই প্রত্যন্ত গ্রামে আর্তের পাশে বা শিক্ষার মন্দিরে। সেসব থেকে বিরতি নিয়ে এবার ওরা রাজপথে। আজকে যেভাবে লাঞ্ছনা হচ্ছে তাহলে পরে আমরা ভাবি প্রজন্মের কাছে কি শিক্ষা দেবো? সাধুদের দেখলেই নিন্দা করতে হয়, সাধুদের দেখলেই তাদের গালাগাল দিতে হয়, সাধুদের দেখলেই তাদের বলতে হয় ও সাধু নয়, ও চোর, ও ছেলে ধরা। চরম মেরুকরণ না করলে ওনাকে কালীঘাটের ঘরেই বন্দী হয়ে যেতে হবে। এই ভয় থেকে, এই আতঙ্ক থেকে চতুর্দিকে গেরুয়াকে দেখতে পাচ্ছেন। শেষ কবে ছবি দেখেছে বাংলা শাসনযন্ত্রের বিরুদ্ধে সাধু সন্তদের পথে নামতে? আমাদের শিকড়, বটগাছের যে শিকড়, সেই শিকড়টাকে আমাদের মুখ্যমন্ত্রী আঘাত করেছেন। মুখ্যমন্ত্রী শুধু দুধেল গাইদের মুখ্যমন্ত্রী আছেন, উনি দুধেল গাইদের মা আছেন, উনি হিন্দুদের মা না। উনি তো শাহজাহানের মা আর আমরা বিবেকানন্দের মা, আমরা ঘরে ঘরে বিবেকানন্দ। শেষবার সন্ন্যাসী বিদ্রোহ 253 বছর আগে। পরাধীন ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন সন্ন্যাসীরা। স্বাধীন দেশে গণতান্ত্রিক বাংলায় এই প্রথম। তবে কি ব্রিটিশ শাসনের মতোই অবৈধ এখন এ রাজ্যে মমতার শাসন? মুখ্যমন্ত্রী তো ভালো একটা কাজ করেছেন। তিনি আমাদের কৃষ্ণ ভগবানের যে কথা, যে যখন ধর্মের গ্লানি হবে, যখন সাধুদের ওপর অত্যাচার হবে, তখনই তিনি নেমে আসবেন। কৃষ্ণ ভগবান নামার জন্যই তো মুখ্যমন্ত্রী সুযোগ করে দিচ্ছে। রিপাবলিক বাংলা। এই প্রতিবেদনের শেষে যে প্রশ্নগুলো উঠেছিল তার মধ্যেই একটি প্রশ্ন নিয়ে, অন্যতম একটি প্রশ্ন নিয়ে আমি আজকের বিতর্ক করব। আমার আজকের একমাত্র অগ্নিবাণ এই প্রশ্নটিকেই বলতে পারে, যেটা বলে শুরু করেছিলাম। পরাধীন ভারতের সন্ন্যাসী বিদ্রোহের মানে আমি তাও বুঝতে পারি। বিদেশি শাসন ছিল, অবৈধ শাসন, যা এই দেশের মানুষের বুকে চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু স্বাধীন ভারতে এই বিদ্রোহের কারণ কি? আমার আজকের প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ। বাংলায় মমতার শাসন অবৈধ? আমি বেআইনি বলছি, আমি প্রশ্ন রাখছি, অবৈধ? যাদের কাছে কথা উত্তর খুঁজবো, যাদের সঙ্গে বিতর্ক করে উত্তর খুঁজবো, একে একে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার একেবারে ডান দিকে রয়েছেন কিয়া ঘোষ, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। ঠিক ডান দিকে রয়েছেন নির্মলা মুখোপাধ্যায়, বর্ষীয়ান সাংবাদিক। আমার বাঁ দিকে রয়েছেন মানস ভট্টাচার্য, লেখক এবং গবেষক। রয়েছেন অধ্যাপক অমিত ভট্টাচার্য।
এবং আমার একেবারে বাঁ দিকে রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী এবং সুকন্যা তৃণমূলকে সমর্থন করে। আমি সুকন্যার কাছ থেকে শুরু করি। সুকন্যা, 1771 থেকে 2024 ঠিক 273 বছর সময় লাগলো, মাফ করবেন 253 বছর সময় লাগলো আবার রাজপথে শাসকের বিরুদ্ধে বাংলার সন্ন্যাসী সমাজকে নামাতে। আপনারা পারলেন কিভাবে? নিজেরা নামলেন কি? পুরো মিছিলটাই দেখছিলাম, দেখে খুব ভালো লাগলো। সাধুরা রাজপথে, খুব ভালো। আসলে কোনো বার্তা পেলেন? নিশ্চয়ই পেলাম, অনেক বার্তাই পেলাম। যে বার্তা ব্রিটিশ পেয়েছে, অনেক বার্তাই পেলাম। অবৈধতার বার্তা মনে হচ্ছে, অবৈধ বার্তা তৃণমূল অবৈধভাবে শাসন করছে বাংলাকে। সুন্দরভাবে বিজেপির একটা প্রচার হয়ে গেল, সুন্দর গেরুয়া বসন পরে সুন্দরভাবে সব জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে আমাদের মুখ্যমন্ত্রীকে বললেন শাহজাহানের মা। এই কারণে আমি জিজ্ঞাসা করছি, আমরা শুনলাম। এই কারণে আপনি জিজ্ঞাসা করছেন, এটার সাথে ব্রিটিশদের সাথে তুলনা করবেন না। এই কারণে জিজ্ঞাসা করছি, ব্রিটিশরা বন্দে মাতরম শুনলে ঠিক এরকম খেপে যেত। ব্রিটিশরা আপনারা জয় শ্রীরাম শুনে যেভাবে খেপে যাচ্ছেন। ব্রিটিশদের কাছে দেশকে, মাতৃভূমিকে, আমরা দেশের মাটিকে বলছি, দেশের মাটিকে মা বলে ডাকাটা ঠিক যতটা বিজাতীয় ছিল, আমার মনে হচ্ছে বাংলায় জয় শ্রীরাম ধ্বনিটা তৃণমূলের কাছে ঠিক ততটা বিজাতীয় ঠেকছে। না না না, বিজাতীয় ঠকছে না। তা তো হতে পারে না। দেখুন, আমরা তো জয় শ্রীরাম শুনলে বিজেপি মনে হয় কেন? না 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 না, বিজেপি মনে কারণ নিশ্চয়ই আছে। শুনুন, আমরা শুনেছিলাম এটা একটা সাধু সন্তদের স্বাভিমান যাত্রা হচ্ছে, সেখানে অবশ্যই শুনুন, তারা একটা সংখ্যা, ওনাদের কিছু মনে হয়েছে, ওনারা একটা যাত্রা করেছেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে করেছেন, ওনাদের সাধুদের খুব অপমানিত বোধ করেছেন, যাত্রা করেছেন। কিন্তু ধ্বনিটায় কিন্তু জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম আমরা বহুবার শুনলাম। এইখান থেকে সাধুদের যারা নাকি নিরপেক্ষ, যারা নাকি রাজনীতি করে না, বারবার করে বলছেন, সেখান থেকে এলো মমতা ব্যানার্জি শাহজাহানের মা। না না, এটাও আমরা শুনলাম এই মিছিল থেকে। তাহলে এখনো কি আমরা বলতে পারবো এটা শুধু সাধু সন্তদের মিছিল? আমরা বলছি এটা বিজেপির মিছিল। ওনারা বুকে পদ্ম ফুল নিয়ে কেন মিছিল করছেন না? ওনারা কেন লুকোচুরি করছেন? পরিষ্কারভাবে সরাসরি নির্মলাবাবুর কাছে আসছি, সরাসরি নির্মলাবাবুর কাছে আসছি। কোনো অসুবিধা নেই, নির্মলাবাবু কেন ভয় পাচ্ছেন? নির্মলাবাবু, আমি কিন্তু মিল পাচ্ছি একটা জায়গাতে। সুকন্যা সবটাই স্বীকার করে নিয়েছেন, শুধু এইটুকু ছাড়া যে ওনাদের শাসনটা অবৈধ। ব্রিটিশরা ঠিক এটাই মনে করেছিল, আমাদেরকে তাড়ানোর জন্য মিছিলটা হচ্ছে, আমাদেরকে তাড়ানোর জন্য বিদ্রোহটা হচ্ছে। আমরা একবারও বলছি না আমাদের তাড়াবার জন্য, উল্টো দিকে বিজেপি দেখতে পাচ্ছেন কালের যাত্রার ধ্বনিটা শুনতে পাচ্ছেন। মিছিল করুক, লুকোচুরি কেন? দেখুন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমি তো সাংবাদিক হিসেবে আমার মানে এই মিছিলের কোনো রাজনৈতিক মাত্রা আছে কিনা সেটা আমায় দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে আজকে যে মিছিলটা হয়েছে সাধু সন্তদের, তারা তাদের স্বধর্ম পালন করেছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার স্বধর্ম পালন করে ফেলেছেন। সুতরাং মমতার স্বধর্ম আর ওনাদের স্বধর্ম দুটো আলাদা। মমতার স্বধর্ম কি? হ্যাঁ, মমতার স্বধর্ম হচ্ছে রাজনীতি, ক্ষমতা, ভোট, কি করে জিতবো, এই হচ্ছে তার মেকানিক্স। তার জন্য প্রয়োজন হলে সাধুদের তিনি ব্যবহার করবেন, যদি প্রয়োজন হয় সাধুদের বিরুদ্ধাচরণ, সাধুদের অপমান করবেন, হ্যাঁ সেটা ওনার ব্যাপার, উনি কি করবেন রাজনীতিতে। এই কিন্তু ঘটনাটা হচ্ছে আমার যেটা মনে হয়েছে এই মিছিলটা দেখার পর, যে তিনি অনেকগুলো ওয়াটারলু তৈরি করেছেন। ওয়াটারলু কিরকম হয়েছিল আপনি জানেন? কেন বলা হয় ওয়াটারলু কথাটা? সেই ওয়াটারলু একটা হচ্ছে সন্দেশখালী, তারপরে নন্দীগ্রাম, আর এখন এইটা, এই তিনটে ওয়াটারলু এসছে। এবারে সব থেকে বড় জিনিস হচ্ছে, সুকন্যারা হয়তো জানেন না, মমতা ব্যানার্জির গুরু হচ্ছেন রাজীব গান্ধী। মমতা ব্যানার্জি তার বায়োগ্রাফিতে তাই লিখেছেন। রাজীব গান্ধী আর প্রফুল্ল চন্দ্র সেন, এই দুজন হচ্ছে তার, উনি লিখেছেন। রাজীব গান্ধী যে ভুলটা করেছিলেন আপনি জানেন, 1985-এ প্রথমে সাবানো বিল পাস করিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টকে অবমাননা করে। সেকেন্ড যেটা করেছিলেন সেটা হচ্ছে রাম মন্দিরের তালা খুলে দিয়েছিলেন যাতে পুজো করা যায়। সুতরাং এই যে দুটো কাজ করেছিলেন, দুটোই তার বিরুদ্ধে চলে গেছিল। একই মাসে করেছিলেন, ফেব্রুয়ারি মাসে 1985-এ। তারপর থেকে যে জিনিসটা হয়েছিল, যে হিন্দুয়াইজেশন অফ পলিটিক্সটা খুব বেশি রকমভাবে চলতে শুরু করে, যেটা তার বিরুদ্ধে যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটা করলেন,
তাতে আমি আগের দিনও আপনাকে বলেছি যে অ্যান্টি মোদি যে সেকুলার ভোটটা আছে সেই সেকুলার ভোটটা কোন দিকে যাবে, সিপিএমে যাবে না কংগ্রেসে যাবে নাকি বিজেপিতে যাবে? আপনি এবার নিজে বিচার করে নিন যে মমতার এই স্টেপে বেনিফিটটা কে পাবে। আমার কিন্তু মনে হয় বেনিফিটটা বোধহয় থার্ড পার্টির কাছেই যাবে, ওনাদের সুকন্যাদের বিরোধিতা করার কোনো জায়গা নেই। আমি কি আর কাছে একেবারেই না, ভোটটা আমাদের দিকেই আসবে। ভোট কেন অন্যদিকে যাবে? প্রচুর সুযোগ সুবিধা আমাদের দিয়েছি, প্রচুর প্রকল্প আমরা করেছি, আমি কি আর কাছে সেগুলো মানুষ অস্বীকার করতে পারবে না। প্রকল্পের কথা তো আমি শুনলাম, কিন্তু আমি হিন্দু হিন্দু করে ভোট নেওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, আমি সুকন্যা বুঝতে পেরেছি, ঠিক এই কথাটাই ঠিক এইভাবেই ব্রিটিশরা ভেবেছিল। পকেটে একটা দুটো বিপ্লবীর গীতা পাওয়া যাচ্ছে, ওদিকে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু 1915-16 সাল নাগাদ এক ব্রিটিশ বড়লাটি ভেবেছিলেন রামকৃষ্ণ মিশনটাকে নিষিদ্ধ করে দিই। যদি এই তো রামকৃষ্ণ মিশন কিছুদিন আগেই বলেছিল আমরা হিন্দু নই। আরে সুকন্যা শুনুন না একটুখানি, আছে তো এগুলো ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। এটাও তো ইতিহাসে আছে, রামকৃষ্ণ মিশন নাকি হিন্দু নয়, তারা নাকি আলাদা। তারপরে সুপ্রিম কোর্ট থেকে হেরে এলো। সময় লেগেছে ততক্ষণে ব্রিটিশ শাসন শেষ পায়। হিন্দুর সঙ্গে হিন্দুত্ব মিলে ফেলে। কে আমি আপনার কাছে আসবো, বারবার ওদের অভিযোগে আপনাদের নামটা উঠে আসছে। আমার প্রশ্ন কিন্তু ভোটের ফায়দা নিয়ে নয়, আমার প্রশ্নটা খুব সরাসরি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার যে শাসনটা বাংলায় চালাচ্ছেন সেটা অবৈধ কিনা। আমি কিন্তু বেআইনি জিজ্ঞেস করিনি কিয়া, অবৈধ কিনা। অবৈধতার মধ্যে একটা নৈতিকতার বিষয় থাকে, সুকন্যা বোধহয় ধরতে পারছেন না, উনি লিগ্যালিটিতে যাচ্ছেন, আমি এথিক্সে যাচ্ছি কিয়া। দেখুন, বিনাশকালে বিপরীত বুদ্ধি, এটা তো আমরা শুনেছিলাম। আমরা এখন চাক্ষুষ দেখছি যে যত একটা রাজনৈতিক দল তার বিনাশের দিকে এগোচ্ছে, তার বুদ্ধি কাজ করছে না, স্বাভাবিক বুদ্ধি কাজ করছে না। আমরা তা না হলে দেখি যে বিশেষ কিছু সাধু, তাদের আক্রমণ করে বলা হচ্ছে, ভারত সেবাশ্রমকে আক্রমণ করে বলা হচ্ছে তারা নাকি ভারতীয় জনতা পার্টির এজেন্ট। সেটা ভারতীয় জনতা পার্টি হতে পারে, যে কোনো রাজনৈতিক দল হতে পারে, অর্থাৎ তাদের রাজনৈতিক একটা রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে, যেটা এখানে এই ডিবেটে বসেও তৃণমূলের যিনি প্রতিনিধি সেটা করলেন। অন্যদিকে আমরা কি দেখলাম, রামকৃষ্ণ মিশন, ইসকন, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়নি। আরে আজকে আমি দেখছিলাম একটি বহুল প্রচলিত সংবাদপত্রে যে ওই রামকৃষ্ণ মিশনের যে সাধু, যাদের ওপর জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে, ঘটনাটার গভীরতা বুঝতে হবে অনির্বাণ, তাদের বাড়ি থেকে উৎখাত করা হয়েছিল রাত 3টের সময়। পরবর্তীকালে তারা যখন তাদের থানায় গেলেন তাদের কমপ্লেন করতে, ঠিক 1 ঘন্টা বাদে শাসক দলের গুন্ডারা গিয়ে আবার কমপ্লেন করবেন, সেই কমপ্লেনকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে সাধুদের উপর জামিন অযোগ্য ধারায় মামলা। কোথাও আমরা দেখেছি? আমরা দেখেছিলাম পালঘরে সাধুদের উপর যে অত্যাচার হয়েছিল, তারপরে সেই মহাআঘাড়ি সরকারের কি হয়েছিল মনে আছে আপনার অনির্বাণ? এইখানে সাধুদের যে চোখের জল, তাদের যে যন্ত্রণা, তাদের যে কষ্ট, সেটা কখনো মিছে হবে না। আমি দুটো ঘটনা বলছি, আপনি তো খুব সুন্দর সন্ন্যাসী বিদ্রোহের কথা তুলে নিয়ে এলেন, যেটা 1800 শতাব্দীতে হয়েছিল। আমরা খুব রিসেন্টলি আমরা দেখেছিলাম ইন্দিরা গান্ধীর সময়, আপনার মনে আছে, পার্লামেন্টের বাইরে যখন সাধুদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল, তার ফলাফল কি হয়েছিল মনে আছে? ইন্দিরা গান্ধীর সরকার, কংগ্রেস আজকে কোথায় নেই, তারা সারা দেশে হাফ সেঞ্চুরি করার জন্য আকুপাকু করছে, তাদের এমন অবস্থা হয়েছে। আমরা যে ধর্মের, আমি অন্তত যে ধর্মের প্রতিনিধি, আমরা বলি যে কর্মের ফল, কর্মফল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও পেতে চলেছেন। আর পরিশেষে একটা কথা বলি, দেখুন আমি জানি না জয় শ্রীরামে কেন তৃণমূলের প্রতিনিধির আপত্তি হচ্ছে। আমি বলি ভাই, আমি হয়েছে ভাই, আপনার টয়টারে আমি বলবেন, আমি খালি বলছি জয় শ্রীরামে আপত্তি কাদের হয়? পশ্চিমবঙ্গে তো ভূত পিশাচ ভর্তি হয়ে গেছে। আর তাই আপনি যদি দেখেন হনুমান চালিসাতে, ভূত পিশাচ নিকট নেই আবে যাহা মহাবীর নাম শোনায়। এই কারণেই যারা সাধু সন্ত রয়েছেন, এই রাজ্যের ভূত পিশাচদের দূরে সরানোর জন্য তাদের জয় শ্রীরামের সাহায্য নিতে হচ্ছে, উপায় নেই এছাড়া। আমি সুকন্যা আপনার কাছে আসবো। সুকন্যা, বন্দে মাতরম শুনে ঠিক এককালে এইভাবে রিঅ্যাক্ট করতো ব্রিটিশ। জয় শ্রীরামে আমাদের কোনো আপত্তি নেই। বলছেন না জয় শ্রীরাম বলে বিজেপি?
জয় কেন মনে শ্রীরাম হচ্ছে? বলবে, কিন্তু দেখুন আচ্ছা সুগন্ধা, আমাকে একটা ছোট্ট এখানে প্রশ্ন উত্তর দিন। সাধুদের স্বাভিমান রামকৃষ্ণ মিছিল বাঙালি, হচ্ছে, শ্রীরামটা হচ্ছে নিরপেক্ষ বিদেশি। মিছিল হচ্ছে, সেই মিছিল থেকে আমরা জয় শ্রীরাম ধ্বনি শুনতে পাচ্ছি। কি এসে গেল? আপনি কি শুনতে চান? কি এসে গেল? কি হুমায়ুন কবির, জয় হুমায়ুন কবির, সুকন্যা, জয় শেখ শাহজাহান, সুকন্যা, কি শুনলে আপনার ভালো লাগবে বলুন? বলুন সুকন্যা, আমি জীবনে কোনোদিন চেঁচাবেন না, চেঁচাতে আপনি চেঁচাবেন না, আপনি চেঁচাবেন না, একদম চেঁচাবেন না, আপনি চেঁচাবেন না, অন্যদের মাঝখানে কথা বলে এক এক করে প্লিজ প্লিজ পাবেন না, একদম পাবেন না, প্লিজ এক এক করে। রাজনৈতিক রক্ত লাগিয়ে দিচ্ছেন, সাধুদের আপনারা বাংলাকে ভয় পেয়েছেন, আমার বড় বড় কথা বলছেন, চুরি করছেন, ভয় পাচ্ছেন কেন? সাধুদের রাজনীতি করতে লাগিয়ে দিচ্ছেন, করবেন না। প্লিজ এক এক করে, প্লিজ এক এক করে, 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 প্লিজ এক এক করে, প্লিজ এক এক করে, প্লিজ এক এক করে। কে সুকন্যা, কে সুকন্যা, এক এক করে, কে সুকন্যা, এক এক করে, কে সুকন্যা, এক এক করে, আমি এক এক করে, প্লিজ কে সুকন্যা, এক এক করে। আমি মানুষবাবুর কাছে আসবো, মানুষবাবু প্লিজ এক এক করে, কে সুকন্যা, এক এক করে, মানুষবাবু প্লিজ 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 প্লিজ। না না, জলটা প্রশান্ত কিশোর রাখতে বলেছেন, আমরা রাখছি হাতে কাছে, সবার জন্য জল থাকবে। হ্যাঁ, প্রশান্ত কিশোর জল রাখতে বলেছেন, প্লেন্টি অফ ওয়াটার হ্যান্ডি রাখতে বলেছেন, রাখবো আমরা প্লিজ। না সুকন্যা, জল আমরা রাখবো সবার জন্য প্লিজ। না না প্লিজ 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 প্লিজ, না না প্লিজ, আপনি প্লিজ আপনি বসুন। না না আছে আছে, প্লিজ আপনি বসুন, বসুন বসুন প্লিজ প্লিজ। আমি অনুরোধ করছি প্লিজ সুকন্যা, প্লিজ প্লিজ সুকন্যা, আমি অনুরোধ করছি। মানুষবাবু বলবেন, মানুষবাবু আমি একটা কথাই জিজ্ঞাসা করি, একটা কথা জিজ্ঞাসা করি, কে প্লিজ মানুষবাবু, আমি সারা জীবনে কোনোদিন, কে প্লিজ মানুষবাবু, আমি সারা জীবনে কোনোদিন কংগ্রেসি ধরনের কোনো রাজনীতি করি, কে প্লিজ, কে সুকন্যা প্লিজ, কে সুকন্যা প্লিজ, কে সুকন্যা প্লিজ প্লিজ প্লিজ, এক এক করে, এক এক করে, প্রেসার বেড়ে গেছে, প্রেসার বেড়ে গেছে, কে প্লিজ সুকন্যা, কে সুকন্যা প্লিজ, মানুষবাবু বলবেন, আরে বাংলা হেরে গেছে, মানুষবাবু প্লিজ, যত চাচাবে তত হারবে, মানুষবাবু বলবেন প্লিজ 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 প্লিজ, কে প্লিজ, কে সুকন্যা প্লিজ প্লিজ এত প্রেসার নেবেন না, আমি এত প্রেসার নেবেন না, আরে প্লিজ করবে কোথাও আমি কে প্লিজ, কে সুকন্যা প্লিজ, আমরা কে সুকন্যা প্লিজ, আমরা বিতর্কে ফিরি প্লিজ প্লিজ। চুরির কথা বলছে, মানুষবাবু, কিছু তো না হয় বাবা, তারি মারা আমি লক্ষ্য করতে মানুষবাবুকে বলতে দিচ্ছি প্লিজ, প্রেসারটা খুব বেড়ে গেছে, প্রেসারটা খুব বেড়ে গেছে দিদি, প্রেসারটা খুব বেড়ে গেছে, এত চাপ নেবেন না সাথে। লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের সময় থেকে দেখছি, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের সময় থেকে দেখছি, কে প্লিজ, কে সুকন্যা, সুকন্যা প্লিজ, আমি উত্তর দেব, বাংলা প্লিজ, না থামতে হবে, না আমি কথা বলছি, আপনি বলবেন, আপনি বলছেন না, ওনাকে বলতে দিন, আপনি ওনাকে বলতে দিন, কে প্লিজ, কে প্লিজ, কে প্লিজ, আমি মানবো না এটা। মানুষবাবু লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের সময় থেকে আমি দেখছি যে এ রাজ্যের যে শাসক দল তাদের রাম অথবা কৃষ্ণের নাম শুনে রামের নামে আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়, কে আমি ওনাকে জিজ্ঞাসা করছি প্লিজ, আপনি আপনার সময় বলবেন, আবার সুযোগ পাবেন। তাদের নামটা শুনলে অ্যালার্জির মতো করে তারা প্রতিবাদ করছে। আমি তো জীবনে কখনো কোনো কংগ্রেসি ঘরানার রাজনীতি করিনি, তাতে কি এসে গেল? বন্দে মাতরম আমি এখানে বসে বলতে পারি। তার জন্য যদি কেউ আমাকে রাজনীতি করছি বলে দাগিয়ে দিতে চান দেবেন, তার অভিরুচি, কিন্তু যে মন্ত্র সম্বল করে আমার দেশ স্বাধীন হয়েছে তা বললে আমার আটকাবে কেন? একইভাবে আমার এখানে বসে জয় শ্রীরাম বলতে এতটুকু আপত্তি নেই, যা লক্ষ লক্ষ ভারতবাসীর অন্তরের বিশ্বাস। সুকন্যা প্লিজ, সেটা যদি কেউ সাধু সন্তরা তাদের মিছিল থেকে বলে থাকে তাহলে এক মিনিট, তাহলে মানুষবাবু, তাহলে তার সঙ্গে রাজনীতির যোগ কেউ খুঁজে পাচ্ছেন কেন? নাকি রাজনীতির যোগটা খুঁজে পাচ্ছেন কোন প্লিজ, নাকি রাজনীতির যোগটা খুঁজে পাচ্ছেন কোন আতঙ্ক থেকে? আমি কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিই, সুকন্যাদির প্রশ্ন দিয়ে দিই, কেয়াদিও চিৎকার করছেন, কতগুলো প্রশ্নের খুব দ্রুত জবাব। সেটা হচ্ছে প্রথম ভারতবর্ষের লিখিত যে প্রমাণ পাওয়া যায় সন্ন্যাসী আন্দোলনের, সেটা চৈতন্যদেব করেছিলেন কাজীর বিরুদ্ধে, সশস্ত্র মিছিল, এবং আমের ডাল, চৈতন্য চরিতামৃতে তার বিস্তারিত বর্ণনা আছে, কাঁচা আমের ডাল নিয়ে ভাঙচুর করেছিল শাসকের বাড়ি, মানে যদি এখনকার ভাষায় ধরে নিই তৎকালীন
শাসকের বিরুদ্ধে প্রথম সন্ন্যাসীদের নিয়ে মিছিল করেছিলেন শ্রী চৈতন্যদেব, এবং সুকন্যাদির জন্য বলি সেই মিছিলের স্লোগান ছিল জয় শ্রীরাম। অর্থাৎ জয় শ্রীরাম স্লোগানটা কিন্তু প্রথম সন্ন্যাসীদের মিছিলের স্লোগান ছিল, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। দ্বিতীয় হচ্ছে সুকন্যাদি একটা বললেন যে রামকৃষ্ণ মিশন বলেছিল হিন্দু নয়, এটা বাধ্য হয়ে বলেছিল, কারণ সংবিধানে না, সেটা হচ্ছে সংবিধানের 30 ধারাতে বলে দেওয়া হয়েছে, ধারাতে বলে দেওয়া হয়েছে ভারতবর্ষের হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ তাদের স্কুল চালাতে পারবে না যতক্ষণ না তারা সংখ্যালঘু তকমা পাবে। আমরা শুধু এই আন্দোলনটা তো ঝাঁকি হয়, এরপর সারা ভারতবর্ষে এটার জন্য আন্দোলন হবে যে সংবিধান থেকে এবার 30 এ দ্বারা বাদ দিতে হবে, কারণ এটা বিভাজনের মূল, এটাই সংখ্যালঘুদেরকে বিভাজন করে রেখেছে। চৈতন্যদেবের আন্দোলনের পরে 1771 ভবানী পাঠক, তারপর ঔরঙ্গজেবের আমল, তারপরে যেটা কেয়াদি উল্লেখ করলো ইন্দিরা গান্ধীর সময় 1966 আন্দোলন, একের পর এক চলছে। তার কারণ পৃথিবীর একমাত্র জীবিত সভ্যতা যেটুকু আমাদের ভারতবর্ষে টিকে আছে, পৃথিবীর আর কোথাও কোনো প্রাচীন সভ্যতা টিকে নেই। এটার সঙ্গে রাজনীতিকে জড়াবেন না, রাষ্ট্রনীতি এখন প্রশ্নের মুখে। সেই রাষ্ট্রনীতিকে বাঁচাবার জন্য আমি এখন সরাসরি মিছিল থেকে আসছি, আমাদের হাঁটাটা খুব জরুরি হয়ে গেছে, না হলে ভারতবর্ষের সনাতন সংস্কৃতিটাই বাঁচবে না। আর সনাতন সংস্কৃতি যদি না বাঁচে তাহলে না এখানে কেয়াদি রাজনীতি করতে পারবে, না সুকন্যাদি রাজনীতি করতে পারবে। আজকে পাকিস্তান ভারতবর্ষের অংশ ছিল, সেখানে এখন না তৃণমূল আছে না বিজেপি আছে। বাংলাদেশের অবস্থা কি, এই আফগানিস্তান অবস্থা কি, যেটা গান্ধারীর দেশ ছিল, এগুলোর থেকে সব রাজনৈতিক দল গুটিয়ে গেছে মৌলবাদীদের চাপে। আজকে যদি আমরা মৌলবাদীদেরকে আটকাতে না পারি, আজকে যদি শাসকের এই ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারি, তাহলে না কেয়াদি থাকবে না সুকন্যাদি থাকবে, শুধু মৌলবাদীদের রাজত্ব হবে। আজকের আমাদের যে প্রতিবাদ, আমাদের যে মিছিল, সন্ন্যাসীদের নেতৃত্বে যে মিছিল, সেটা শুধুমাত্র পৃথিবীর প্রাচীন সনাতন সংস্কৃতি সনাতন সভ্যতাকে বাঁচানোর মিছিল, এটাতে সবার সামিল হওয়া দরকার। বেশ, নির্মলাবাবু হাত, আমি একটা ছোট্ট প্রশ্ন মানসবাবুকে করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম একদম পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে একজন সাধুর নাম করে আক্রমণ করেছিল, সেটা যখন আমাদের সাংবাদিকদের কাছে একটা অস্বস্তি লেগেছে, ঠিক একই রকমভাবে কোনো সাধুদের মিছিলে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, কোনো রাজনীতিকের নাম উঠে আসে, সেটা কি সমান অস্বস্তিকর নয়? একই অস্বস্তিকর। এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্মলতা যেটা খুব হয়েছে, যেটা বলতে পারেন কমিউনিস্ট ব্রেন ওয়াশের ক্ষেত্রে, রাষ্ট্রনীতি আর রাজনীতি এটাকে এমনভাবে গুলিয়ে দেওয়া হয়েছে। আমি বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প ভীষণ ভালো, এ নিয়ে আমি একজন শিক্ষক হিসেবে এ নিয়ে আমার কোনো বলতেই পারি, কিন্তু তার মানে আমি তৃণমূল নই। আমি বলতে পারি 370 ধারা বিলোপ হয়েছে, আমি 3 দিন আগে কাশ্মীর থেকে ফিরেছি, তাতে কাশ্মীরের উপকার হয়েছে, তার মানে আমি বিজেপি নই। আমি যখন বলবো 370 দ্বারা বিলোপ করলে উপকার হয়েছে, সঙ্গে সঙ্গে আমাকে দাগিয়ে দেওয়া হচ্ছে এই লোকটা বিজেপি। আমি যখন বলছি মমতা ব্যানার্জির কন্যাশ্রী প্রকল্প ভালো, তখন আমাকে দাগিয়ে দেওয়া হচ্ছে এই লোকটা তৃণমূল। কেন ভাই? আমি রাষ্ট্রনীতির সপক্ষে কথা বলতেই পারি, সেটা আমার অধিকার, কিন্তু আমি কোনো দলীয় রাজনীতিতে পথে হাঁটবো না, এটাও আমার অধিকার। আমি ঠিক এই জায়গা থেকে জিজ্ঞাসা করেছিলাম, খুব সুন্দরভাবে বললেন মানুষবাবু যে আমার বন্দে মাতরম বলতেই বা আপত্তি কোথায়, জয় শ্রীরাম বলতেই বা আপত্তি কোথায়। আর এটা বললে, এটা বলা হচ্ছে এমন কোনো জায়গায় শাসকের দাঁড়িয়ে থাকতেই বা আপত্তি কোথায়। অন্তত 3টি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তার আপত্তি জানিয়েছেন। একবার গাড়ি থেকে নেমে ছুটে গেছেন, একবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে মঞ্চ থেকে বেরিয়ে গিয়েছেন, আরেকবার প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন এমন একটি অনুষ্ঠানে মঞ্চ থেকে নেমে নিচে চেয়ারে বসেছেন। উদ্দেশ্য, অপরাধ একটাই, জয় শ্রীরাম ধ্বনি উচ্চারিত হয়েছিল। এবং শেষবার 4 নম্বর বার তিনি গোটা ভারতকে হতচকিত করে আসাদউদ্দিন ওয়েসির AIMIMও যা করেনি সেটি করেছেন। যেদিন রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হচ্ছে তিনি তো জানেনি, কিন্তু রাহুল গান্ধী সোনিয়া গান্ধীরাও জাননি, তারা তার বদলে পাল্টা মিছিল করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটি পাল্টা মিছিল করেছেন, নাম দিয়েছেন সম্প্রীতি, যেন রাম মন্দিরের উদ্বোধন হলে সম্প্রীতি নষ্ট হয়। আর ঠিক এখানেই আমার প্রশ্ন, এই দেরিতে দেরিতে ঘুম ভাঙাগুলো কেন? দেরিতে ঘুম ভাঙা বলছি, আরেকটা দেরিতে ঘুম ভাঙার উদাহরণ দেব। আজকে কিভাবে ঘুম ভেঙেছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। সোজা চলে গিয়েছেন নিজের 37 জন কাউন্সিলরকে নিয়ে একেবারে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। সাধু সন্তদের হাতে তার জমির কাগজপত্র তুলে, আমি তো আপনাকে বলেইছিলাম সেই একটি জমি, নির্মলাবাবু আপনি ছিলেন আগের দিন, সেই জমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ভাষণ অনুযায়ী যে জমির ডিসপিউট আছে,
যে জমি সম্পর্কে, যে ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিককে দিয়ে তদন্ত করে নিশ্চিত হয়েছিলেন এর মধ্যে রাজনীতি কিছু নেই, এর মধ্যে কিছু ডিসপিউট আছে, এরকম কোনো ঘটনাই আদৌ ঘটেনি, এরকম কিছু ঘটলে নিশ্চয়ই তিনি জানতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে কতটা ব্যর্থ, গৌতম দেবের আজকের যাওয়াটা তার প্রমাণ। এই ছবিটা দেখানোর পাশাপাশি গৌতম দেবের আজকের বক্তব্য কি আমাদের কাছে আছে? পিসিআর গৌতম দেবের আজকের বক্তব্য শুনুন কি ভাষায় বলছেন শিলিগুড়ির মেয়র। কেউ কিছু না করে থাকলে কি এই ভাষায় আশ্বাস দেওয়া যায়? শুনুন কি বলছেন। কৃষ্ণ মিশনের এই যে জায়গাটি, তারা শিলিগুড়ি পুর নিগমের কাছে মিউটেশন করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল। মুখ্যমন্ত্রী উনি আমাকে বলেছেন যে দুর্যোগতার সাথে কাজটা করতে, তো আমি এখানে এলাম। 10 সেকেন্ড বলে নিন, 10 সেকেন্ড। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে কতটা ব্যর্থ তার তো একটা উদাহরণ আপনি দিলেন, আমি দ্বিতীয় উদাহরণটা দিচ্ছি। সেই যে গুন্ডা যে মাঝরাত্রে রাত 3টের সময় ঢুকে গেছিল এই এদের বাড়িতে, প্রবীর, তাকে কিন্তু এখনো ধরা যায়নি, সে কিন্তু ঘেরাটোপের বাইরে। এমনকি নন্দীগ্রামে আমাদের কার্যকর্তাকে যে মেরেছে দেবু রায়, তাকেও কিন্তু ধরা যায়নি, তাকে দেখা গেছে থানার মধ্যে, তিনি তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরতে দেখা গেছে, তাকে ধরা যায়নি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার অনেকগুলো নমুনার মধ্যে একটা দুটো দিলাম। বেশ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাবো, তারপর আমি অমিতবাবু আপনার কাছে আসছি। স্যার, আমি আপনার কাছে আসছি। ঠিক কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আমি জানি না, তিনি যদি জেনে শুনে কোনো সাংবাদিকের তদন্তে এতটা নিশ্চিত হয়ে বলে থাকেন তাহলে তার তদন্তের পদ্ধতিগুলো বদলানো দরকার। তার কারণ যে জমিতে ডিসপিউট আছে সেই জমিতে, যে জমিতে ডিসপিউট আছে, আপনারা শুনুন দর্শক বন্ধুরা, যে জমিতে ডিসপিউট আছে সেই জমির মিউটেশনের কাগজ শিলিগুড়ির মেয়র সপার্ষদ 37 জন কাউন্সিলর নিয়ে রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন বেআইনি কথা বলেছিলেন, অবৈধ শাসনের ইঙ্গিত দিয়েছিলেন, না আজ বেআইনি করলেন, নিজের শাসনকে অবৈধ প্রমাণ করলেন, আপনারাই বিচার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিনের বক্তব্য। আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশান আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না, আমি তো জানতে পারলাম না। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার। অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে, তারা কাজে লাগান, এটা এরকমই একটা কোনো ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে, যেহেতু আমার জানা নেই। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর থাকবেও না। মানে আমি বলছি আমাদের খুব খারাপ লাগছে যে সাংবাদিকের ঠিক আছে, আমি জানি না কোন সাংবাদিক নিজের কাজের বাইরে গিয়ে অতিরিক্ত তদন্ত করছে। মানে আমাকে এক এক করে প্লিজ আমাকে এই দায়িত্ব দিলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব আমি পালন করতাম না, সেই সাংবাদিকের হয়তো অন্য কোনো ইন্টারেস্ট থাকতে পারে যার জন্য তিনি দায়িত্ব পালন করছেন। আমি অমিত ভট্টাচার্য, অধ্যাপক অমিত ভট্টাচার্য, আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কথাটা ধরবো। আমি অবৈধ কেন জিজ্ঞাসা করছি স্যার ক্লিয়ার নিশ্চয়ই আপনার কাছে, আমি কিন্তু বেআইনি জিজ্ঞাসা করিনি, আমি অবৈধ কিনা জানতে চাইছি স্যার, এটুকু বোধহয় আপনি বলতে পারেন অধ্যাপক হিসেবে। ঘটনা হলো আমি এর আগের দিন শোয়ে এসেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেদিনও শুনেছিলাম। প্রথম এই ঘটনার উত্থাপক কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং। উনি যদি প্রসঙ্গ না আনতেন তাহলে আজ আমাদের এই চর্চা হতো না, আমরা উপস্থিত হতাম না। আমি বারবার মনে করিয়েছিলাম যে দেশ এবং কাজ হচ্ছে সবথেকে জরুরি, কোথায় বলছি কখন বলছি। ঠিক নির্বাচন যখন প্রক্রিয়া চলছে তখন আমি ধরে ধরে নির্দিষ্ট কয়েকটি সংগঠন, সেই সংগঠনগুলি কারা, যেখানে আপামর ভারতবাসী তাদের দুঃখ, তাদের দৈন্য, তাদের হৃদয়ের আকুতি, তাদের বেদনা, সেগুলো দূর করবার জন্যে সাধু সন্তের কাছে উপস্থিত হন।
এমন কোনো পরিবার নেই যে পরিবারে মঠ মিশনের ভক্ত নেই। সুতরাং আমার মনে হচ্ছে আমরা মহাভারতের বনপর্বে আছি। বনপর্বে একবার ধৌম আসছেন ঋষি, একবার বৈষম্পায়ন আসছেন। কোথায় আসছেন? ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে, ঠিক তাকে ইনস্টিগেট করবার জন্য। দ্রৌপদী বারবার বলছেন আপনার ওঙ্কারে কিন্তু কাজ হবে না, দরকার হুঙ্কার। এই সাধু নাম উপস্থিতি বিলক্ষ, সাধুদের এই মহামিছিল দেখে আমার একটাই কথা বারবার মনে হচ্ছে যে যেটা বললেন একটু আগে একজন বক্তা, বিনাশকালে বিপরীত বুদ্ধি, কিন্তু আমি বলবো বুদ্ধি না সাত প্রণশ্যতি। সম্পূর্ণ বুদ্ধি ভ্রংশ না হলে এই জিনিস ঘটে না এবং ঘটানো যায় না। আমাদের কিন্তু মনে রাখতে হবে এই ভোটটা কিন্তু বাংলার ভোট নয়, এই ভোট হলো সারা ভারতবর্ষের ভোট। রাম কথা, রামায়ণ চর্চা, রামায়ণের বাণী এ কিন্তু কেবলমাত্র উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাটে সীমাবদ্ধ নয়। ঠিক আমাদের বাংলার কৃত্তিবাসও তিনি শ্রীরাম কথা লিখেছেন। শ্রীরামকৃষ্ণের গৃহদেবতাও রাম, রঘুবীর বরাবর। তুলসীদাস বলছেন জো রাম দাশরথ কি বেটা ওহি রাম ঘট ঘট মে লেটা। আমরা এখানে সবাই বসে আছি, সব জীবাত্মা পরমাত্মার প্রতীক, রামকে আমরা পরমাত্মা বলে ধরেছি। সুতরাং রামকে নিয়ে সাম্প্রদায়িক মনোভাব, তাকে নিয়ে রাজনীতিকরণ, এটা আমার মনে হয় অনভিপ্রেত বিষয় করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। শুরু করলেন কি সুকন্যা? 10 সেকেন্ডে সুকন্যা 10 সেকেন্ডে শুরু করলেন কি বলুন? আপনি তো বলছেন করেছেন, রাম নামে অ্যালার্জি মমতা বন্দ্যোপাধ্যায় না দেখালে আজকে আপনি যাদের কথা বলছেন তারা কি তার ফায়দা তোলার সুযোগ পেতেন? যদি ধরে নি আপনার কথা বলুন। মমতা ব্যানার্জি এই কার্তিক মহারাজের এটা ফাঁস করে দিয়েছিলেন বলেই আজ ঠিক ভোটের আগে যখন দু দফা এখনো বাকি আছে, সাধুরা গেরুয়া বসনে একেবারে পথে নেমে পড়েছেন। ওনারা কিন্তু এমন জায়গায় যায়নি যেখানে ভোটগুলো হয়ে গেছে, ওনারা ঠিক এখানে এসছেন। এবং আমি দেখলাম আপনাদের এখানে, আপনাদের চ্যানেলেই একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার ভোট সামনে, উনিও তাদের সাথে যোগ দিয়ে সেদিনকেই কাগজপত্রগুলো দিতে রামকৃষ্ণ মিশনে গেছেন গৌতম দেব। উনি বললেন রাজনৈতিক ব্যক্তিত্ব কোনাকে কোনো ধর্মীয় সময় শেষ হচ্ছে সুকন্যা 10 সেকেন্ড। আরে ওনার মাইক যদি মিউটটা করেন কথা বলবো না, কিন্তু আমার খালি মানুষদা খুব দরকারি একটা কথা বলবো, মানুষদা দরকারি কথা বলবো। উনি বললেন আমার সময় শেষ সুকন্যা প্লিজ, সময় শেষ প্লিজ। উনি বললেন রাজনৈতিক ব্যক্তিত্বর নাকি কোনো ধর্মীয় সভায় আসার নিয়ম নেই। আমি জিজ্ঞাসা করছি হুমায়ুন কবির যে এত ভয়ঙ্কর কথা বলেছিলেন যে 30% হিন্দুদের ভগীরথীর জলে তিনি নিমজ্জিত করবেন, তার বিরুদ্ধে তৃণমূল দল কোনো ব্যবস্থা নিয়েছে? আর সুন্দরভাবে করে গেছে সাধুদের প্রচার, ওনাকে আমরা কোনো সাথে বলছি জয় শ্রীরাম বলুন, উত্তর কলকাতায় আমার সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। আমি ঠিক এই কারণেই এই প্রশ্নটা তুলেছিলাম, আমার দর্শকের কাছে রেখেছিলাম। সোশ্যাল মিডিয়াতে দর্শকরা প্রশ্নের উত্তর দিলেন ঠিক যেভাবে সন্ন্যাসীদের সম্পর্কে, সাধুদের সম্পর্কে তৃণমূলের মনোভাব, তার প্রেক্ষিতে জিজ্ঞাসা করেছিলাম সন্ন্যাসী বিদ্রোহেই বাংলা ছাড়া হবে তৃণমূল, তারই ইঙ্গিত 93% বলছেন হ্যাঁ ফেসবুকে, না বলছেন 7%। চোখ রাখবো এক্স হ্যান্ডেলে পরিসংখ্যানে, এখানে 100% এক্স হ্যান্ডেলে 100% মনে করছেন সন্ন্যাসী বিদ্রোহী বাংলা ছাড়া তৃণমূল। ভীষণ রকমের অন্য রকমের রেজাল্ট এক্স হ্যান্ডেলে। সাধারণভাবে তৃণমূলের দিকে একটু হেলে পড়া রেজাল্ট প্রত্যেক দিন পাই, কিন্তু আজকে 100% মনে করছেন সন্ন্যাসী বিদ্রোহী বাংলা ছাড়া তৃণমূল। কোথাও হাওয়া ঘোরার ইঙ্গিত কিনা জানি না। ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো, 1 ঘন্টায় 36,000 মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে 93% মনে করছেন সন্ন্যাসী বিদ্রোহী বাংলা ছাড়া তৃণমূল। আর কেয়া যা বলছেন তা যদি সত্যি হয় যে 144 ধারা গোটা কলকাতা শহর জুড়ে জারি করা হলো আজকের এই সন্ন্যাসী মিছিলের পর, প্রতিবাদ মিছিলের পর, তাহলে আরো বড় ইঙ্গিত যে শাসক ঠিক কতটা ভয় পেয়েছে, ঠিক কতটা অবৈধতার আশঙ্কায় ভুগছে শাসক। না হলে এমন ব্রিটিশচিত, বিদেশি শাসকচিত ব্যবস্থা গ্রহণ কি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাছ থেকে দেখা যেত? সন্ন্যাসী বিদ্রোহী কি সাফ তৃণমূল? উত্তর মিলবে 4 তারিখ। অনির্বাণের অগ্নিমান এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন দীপা।